আমি আমার জীবনের কয়েকটা কথা বলবো। আমার মনে হয় যারা আমাদের স্টুডেন্ট, আমাদের ছাত্ররা, তাদের অনেকটাই কাজে লাগবে। কেন আমি সেই সব ছেলেদের জন্য কথা বলবো যারা শুধু ভেবেছে যে তারা এটা হতে চায়। আমি তাদের জন্য বলছি না যারা খুব মেধাবী, যারা খুব ব্রিলিয়ান্ট, সেই সব স্টুডেন্টদের জন্য নয়। যারা শুধু ভেবেছে জীবনে যে আমি এটা হতে চাই, তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই। আমি এমডি হাসানুজ্জামান, এমবিবিএস ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে এমএস করেছি এনআরএস মেডিকেল কলেজ থেকে। মেডিকেল কলেজে টিউটর হিসেবে ছিলাম বেশ কিছুদিন। এখন প্রমোটেড হয়ে বারাসাতে ট্রান্সফার হয়েছি জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে। প্রত্যন্ত গ্রাম, উত্তর চব্বিশ পরগনার মঞ্জিলহাটি গ্রাম, যে গ্রামের নাম সকলেই হয়তো শুনবেন, কারণ ওই গ্রাম থেকে বহুত স্টুডেন্ট আজ আল-আমিন মিশনে থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং পড়ছে। প্রত্যন্ত গ্রামের অতি দরিদ্র পরিবার, যে পরিবারের পরের দিন সকালবেলার রান্নার হাঁড়িটা ঠিকঠাক করে জ্বলবে কি না এমন একটা পরিবার, যার ভাবতে হয় পরের দিন হাঁড়িটা ঠিক করে জ্বলবে তো, ভাতটা ফুটবে তো কালকে, সেরকম পরিবার থেকে উঠে আসা ছেলেও আমি। এই পরিবারের থেকে শিক্ষা জগতের কথা আব্বা মারা কখনোই ভাবতেই পারে না। কারণ আমি আগেই বলেছি, তাদের সংসার চালানো নিয়েই তাদের ভাবনাটা বেশি ছিল। যখন ছোটোবেলা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি, তখন আমার গ্রামেরই এক দিদি, যে বিভিন্ন ছাত্রদের গ্রামের টিউশন পড়াতো, চম্পা, দিদিদের নাম হচ্ছে চম্পা। ও আমাকে একদিন ডাকে, ডেকে বলে যে তুমি মিশনে পরীক্ষা দেবে। আমি বললাম যে আমার তো কিছু জানা নেই, কিভাবে কি করতে হয়। বললে সব ব্যবস্থা আমি করব। সেই দিদি আমাকে টিউশন পড়াতে শুরু করে, কোনো পয়সা তার জন্য নেয় না, প্রতিদিন আমাকে টিউশন পড়াতে শুরু করে। মিশনের কোচিং সেন্টারে মিশনে ঢোকার জন্যে কোচিং দিতে শুরু করে, বিভিন্ন বই কিনে আমাকে দিতে থাকে এবং সেগুলো আমাকে পড়ায়। আমি সেই দিদি মিশনের অ্যাডমিশন টেস্টের জন্যে আমাকে ফর্ম ফিল আপ করায় এবং সেই পরীক্ষা দিতে সেই নিয়ে যায়। সেখান থেকে মিশনের অ্যাডমিশন টেস্টে চান্স পাই। তারপরে পালা হচ্ছে ইন্টারভিউয়ের দিনে এসে আমাদের গ্রামেরই, যার কথা বললে আমি আমার না বললে আমার খুব দুঃখ হবে, সে হচ্ছে আলমগীর বিশ্বাস, যে আমাকে ইন্টারভিউয়ের দিনে প্রচুর সাহায্য করেছিল। আমি সেই ছোট্ট 5-এ যখন এখানে ঢুকতে এসেছিলাম 1993 সালে, তখনকার কথা আমার মনে আছে। আলমগীরদা আমাকে মাথায় হাত বুলিয়ে বলেছিল যে তুমি এখানে পড়বে এবং ভবিষ্যতে বড় কিছু হবে, এটা আমার আশা, এবং খুব সাহায্যও করেছিল। পরবর্তীতে রশিদদা এবং এখানে স্যারেদের অনেক সুযোগ সুবিধা তো পেয়েছি। তারপরে জার্নি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিই। মাধ্যমিক পরীক্ষাকে বিশেষ কিছু নাম্বার আমি পাইনি। 76% নাম্বার পেয়ে সায়েন্স নিয়ে ভর্তি হই। সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার পরে আমি 2001 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, সেখানেও নাম্বার কিন্তু ভালো হয়নি। 65% আমি নাম্বার পেয়েছিলাম উচ্চ মাধ্যমিকে। সকলেই বলেছিল যে তোর দ্বারা আর কিছু হবে না, ডাক্তারি তো নয়, তখন আমাদের ডাক্তারি একটা হাওয়া চলছিল এখানে, যে সবাই ডাক্তার হবে, সবাই ডাক্তার হবে। কোচিং নিলাম 2001-এ আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। 2002-এ কোচিং নিলাম, নিয়ে পরীক্ষা দিলাম। আমাদের সেই সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হতো, সেখানে আমি কোনো র্যাঙ্ক করতে পারিনি। প্রচণ্ড হতাশার সঙ্গে ফিরে আসি, অনেকের কাছে অনেক রকম কথাও শুনি, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত আমার ছিল, আমি জানি না, যে আমার ভেতরে একটা বিশ্বাস ছিল যে আমি না ডাক্তার হব। বিভিন্ন এসব আমরা যেমন এখন বক্তৃতা দিচ্ছি, তোমরা যখন ছোট বাচ্চারা শুনছো, তোমাদের কিছু কিছু বাচ্চাদের মধ্যে এমন হচ্ছে যে না আমাকে ওই দাদার মতো হতে হবে, সেরকম আমার মধ্যে হয়েছিল সেই সময়। এবং আমি ভীষণ কনফিডেন্ট ছিলাম যে না ডাক্তার আমাকে হতে হবে, এ ডাক্তার নিয়েই পড়েছিলাম, অন্য কিছু আমার মধ্যে কিন্তু ছিল না। এটাই আমার মানে স্বপ্ন ছিল, কিন্তু আমি পারছি না। প্রথমবার ফেলিওর হলাম, সেকেন্ডবার আবার পরীক্ষা দিলাম, আমার র্যাঙ্ক হয়েছিল 600 সামথিং, তাতে আমি আবার চান্স পেলাম না। কিন্তু সেই বছর পিজি হসপিটাল এবং মেদিনীপুর হসপিটালে নতুন এমবিবিএসের সিট চালু হয়, সেটা দুর্ভাগ্যক্রমে সেটা আমরা ভর্তি হতে পারিনি, কারণ ওই বছরে ভর্তি ওরা করেনি। আবার পরীক্ষা দিলাম 2003 সালে। 2003 সালে আমার 3 নম্বর পরীক্ষা দিয়ে আমি জয়েন্ট এন্ট্রান্সে বসছি। তখন মনের মধ্যে প্রচণ্ড একটা ভয়, এবং ওই বছরে যখন আমি পেলাম না সেকেন্ডবার, আমাকে
হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। আমার খুব মনে আছে, আমার মারুফ আজম স্যার আমাকে বুঝিয়েছিলেন যে ওখানে তুই ভর্তি হ, হ্যাঁ সবাই যে হবে তা নয়, মন খারাপ করিস না, ওখানেও অনেক তোর লাইফ আছে। তো আমি মহেশ ভট্টাচার্য হাওড়াতে ভর্তি হই, কিন্তু সেখানে ভর্তি হওয়ার প্রথম দিনেই আমাকে র্যাগিং করা হয়েছিল ওই কলেজে। আমাকে বলছে নেচে দেখা। আমি বলছি না, নাচবো না আমি, কারণ আমার মন মরেছে যে আমি কালকে থেকে এই হসপিটালে আর আসবো না। এটা আমার টার্গেট, যে কাল থেকে এই হসপিটালে আমি আর আসছি না, সুতরাং তুমি যাই বলো আমি তোমার কথা মানবো না। আমি কাঁদতে কাঁদতে বাসে করে ফিরে এসেছিলাম, এসে আলমগীরদার সাথে কথা বলেছিলাম। আলমগীরদা আমাদের গ্রামেরই ছেলে। আলমগীরদা আমাকে বুঝিয়েছিল এবং খুব বকেও ছিল। রশিদদা, আলমগীরদা সবসময় আমাকে গাইড করে গেছে জীবনে, এবং বলেছিল যে তুমি এবাই তোমার লাস্ট সুযোগ, এই যদি সুযোগ তুমি হারিয়ে ফেলো আর কিন্তু তোমার কোনো সুযোগ থাকবে না। আমি তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আমার গ্রাম থেকে একটা ডাক্তার হবে, এখনও পর্যন্ত অনেক ছেলে পড়াশোনা করেছে কিন্তু কেউ হতে পারেনি। তো আমার মনের মধ্যে প্রচণ্ড একটা আবেগ জড়িয়েছিল এবং আমি খুব নিষ্ঠার সঙ্গে মনের মধ্যে বিশ্বাস নিয়েছিলাম যে না, আমি পারবো। কারণ আমি 600 সামথিং র্যাঙ্ক করেছিলাম, এবং আমি কেন পাইনি সেটা আমার হচ্ছে, আমি ফিজিক্সে ওই সময় ম্যাথে ভালো স্কোর করতে পারিনি, সেজন্যে আমার হয়নি, সেটা আমি বুঝতে পেরেছিলাম। এবং 2003 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরে যখন রুমে এলাম, তখন সব বন্ধুরা আলোচনা করছে আমি এত মার্কস অ্যান্সার দিয়েছি, আমি এত দিয়েছি, কিন্তু আমার মধ্যে দেখলাম যে আমি স্কোর করার জন্য যতটুকু অ্যান্সার দেওয়া উচিত সেটা আমার ক্যালকুলেশানে আসছে। আমি মনে হচ্ছে যেন যে আমি পেতে পারি, কিন্তু বন্ধুদের কথা শুনে আমার মনে হচ্ছে যে না, বোধহয় আমি পাবো না, কারণ ওরা এত ভালো অ্যান্সার দিয়েছে। বলার উদ্দেশ্য এটাই যে আমাদের সকলের মধ্যে এই ধরনের কিন্তু ফিলিংস একটা হয় পরীক্ষা দেওয়ার পরে। এবং আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরে আমাদেরকে বীরভূমে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওখানে ছাত্রদের পড়ানোর জন্যে। বীরভূম তখন পাথরচাপড়ি নতুন ব্রাঞ্চ শুরু হয়। ওখানে একটু গল্প বলি, ভালো লাগবে। সেখানে গিয়ে আমরা পড়াতাম বাচ্চাদের, প্রথম ওখানে ব্রাঞ্চ শুরু হয়। সেখানে পড়াতে গিয়ে ওখানে শুনলাম যেখানে একটা পাগল ঘুরে বেড়ায়, ওই পাগলের হাতে একটা লাঠি থাকে, যদি ওই লাঠি ওই কারো গায়ে টাচ করে তো তার সাফল্য কেউ রুখতে পারবে না। তো আমি আর ফুরকান বলে একটা ছেলে ছিলাম, দুজনে ওই পাগলের পাশে পাশে ঘুরতাম, যে যদি মারে তাহলে বোধহয় আমার সফলতা এসে যাবে। তা সে কোনো মতেই মারে না, তার পাশে গেলেও মারে না, অথচ সে কাউকে কাউকে মেরে বসছে। তা আমরা খুব দুঃখ নিয়ে ঘুরে বেড়াতাম ওই পাগলের আশেপাশে, কিন্তু হলো না। একদিন ওখানে পড়াতে পড়াতে সেক্রেটারি স্যারের ফোন যায়, প্রথম স্যারের ফোন, এবং আমরা জানতেও পেরেছিলাম যে আমার র্যাঙ্ক হয়েছে 293 র্যাঙ্ক। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হই, এবং জীবনে আশা ছাড়িনি। একটাই জন্য আশা আমি ছাড়িনি, যে আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি ছিল যে না, আমি পারবো, আমাকে পিছিয়ে গেলে চলবে না, যে যাই বলুক আমি কিন্তু করে দেখাবো। এবং আমি MBBS-এ ঢুকলাম এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের মতো জায়গাতে স্থান করতে পারলাম। আর একটা কথা না বললেই আমার নয়, সেটা হলো যে গার্জেনদের উদ্দেশ্যে, এখানে ছাত্রদের উদ্দেশ্যে সবাই সব রকম বলছে, গার্জেনদের উদ্দেশ্যে আমার একটাই বলার, যে আপনারা ছাত্রদেরকে এখানে দিচ্ছেন, আপনাদের ছেলে মেয়েদের দিচ্ছেন, আপনারা ছোটোখাটো বিষয়ে অনেক সময় দুঃখ করে বসেন, অনেক সময় রাগ করে বসেন, সেটা করার কোনো ভ্যালু থাকবে না যখন বুঝবেন যে আপনাদের ছাত্ররা কোথায় এসে পড়েছে। এটা এমন একটা বাগিচা, যে বাগিচা থেকে সুন্দর সুন্দর ফুল পুষ্পিত হয়ে সারা বিশ্বে আর ছড়িয়ে গেছে। যে স্যার আমাদের সেক্রেটারি সাহেব ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন, এবং উনি বিগত 40 বছর ধরে এই প্রতিষ্ঠানকে নিজের জীবনকে সঁপে দিয়ে আজকে গড়ে চলেছেন। তার বিরুদ্ধে দু একটা কথা যদি আপনারা কিছু শুনে থাকেন, রেকটিফাই করে নেবেন, দেখবেন ভালো হয়ে যাবে মনটা। এসে রেকটিফাই করবেন, তাতে অনেক আপনি ভালো থাকবেন। শুধু শুধু সেইগুলোকে মনের মধ্যে রেখে নিয়ে আপনারা তার সম্পর্কে বাজে কিছু কথা বলবেন না, কারণ তিনি না থাকলে আমার এই বাগানের কোনো ভ্যালু থাকে না। যার হাত ধরে, যে মুষ্টির চাল যিনি সমাজের বিভিন্ন স্তর থেকে তুলে তুলে আজকে আমাদের মতো ছেলেরা যারা আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আমার বন্ধু যারা আমার পাশে পাশে র্যাঙ্ক করতো গ্রামের ওই স্কুলে, তারা কেউ রেডিও সারে, কেউ চাষবাস করে, কেউ জোন খেটে বেড়ায়, কিন্তু আমি ডাক্তার হতে পেরেছি ওই স্যারের মতো মানুষের জন্যে। জানার কথা না বললেই নয়, সংসার ধর্মকে ছেড়ে দিয়েছেন তিনি।
তার দুটো ছেলে একটা মেয়ে, তাদের দিকে লক্ষ্য না রেখে শুধু মিশনের কথা ভেবে গিয়ে স্যার আজকে এত বড় একটা প্রতিষ্ঠানকে মাথায় তুলে নিয়েছেন। তার ধ্যান ধারণা প্রত্যেকটা মুহূর্ত আমি স্যারের পাশে থেকে যতটুকু সময় পেয়েছি থেকে দেখেছি, উনি আমার সঙ্গে অন্য নিয়ে কথাই বলেন না, সবসময় মিশন ছাড়া কোনো কথাই বলেন না। এমন একটা মানুষের বিরুদ্ধে কিন্তু কথা শুনলে অবশ্যই রেকটিফাই করার জন্য এখানে আসবেন, শুধু শুধু মনে পোষণ করে রাখবেন না সে কথাগুলো। আর একটা কথা বলবো যে স্যারের দু একটা কথা বলি, স্যার নিজে ট্রিটমেন্ট করেছেন। কিছুদিন আগে স্যারের একটা অসুস্থতার মধ্যে ছিলেন, নিজে মিশনের 1 পয়সাও নেননি, মিশন থেকে স্যালারিটুকুও তিনি তোলেন না। এমনকি মিশনের উদ্দেশ্যে একবার বাইরে গিয়েছিলেন উনি, কাজাকিস্তান। সেখানে যাওয়ার পরে স্যারের মিশনের কাজটা হয়নি, সেই জন্য স্যার মিশন থেকে সেই ভাড়াটুকুও নেননি। এমন একটা মানুষের জন্যে আপনারা কোনোদিনই ভুল বুঝবেন না, তাকে সবসময় পাশে রাখবেন, উৎসাহিত করবেন, এবং আমরা সবসময় স্যারের পাশে থাকব, এই দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ।